এখানে চাটনি, আলুর একটা সবজি, দুটো রুটি, আর এটা হলো ঘুগনি বা ছোলার ডাল। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট আজকে হচ্ছে। আর কাবেরি গেছে মার্কেটে কিছু কেনাকাটি করতে, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। আর এখান থেকেই শুরু করছি আমাদের আজকের ব্লগ, উদালগুড়ি থেকে। আজকের উদ্দেশ্য, এই যে কাবেরি এখন চলে আসছে মার্কেট থেকে। আর আসার পর এখন ও খাচ্ছে, তবে ও এক্সট্রা বাটার দিয়ে খাচ্ছে। আর আর যেটা হলো মজার ব্যাপার, মানে এতদিন যতদিন পাহাড়ে ছিলাম ততদিন ওর দাঁতের একটা প্রচণ্ড ব্যথা ছিল। যেই গোটা ট্রিপ কমপ্লিট তো হয়নি, জাস্ট আর কি, মানে প্রায় শেষ করে ফিরে আসলাম সমতলে। এখানে একটু ওয়েদার গরম, এখানে ওর দাঁতের ব্যথা সকাল থেকে আর নেই। মানে যে প্রবলেমের জন্য আমাদের গোটা ট্রিপের সকাল এবং রাত্রে ঘুম না হওয়া, সকালে লেট করে বের হওয়া, আর সবচেয়ে বড় ওর কষ্টগুলো, মানে প্রচণ্ড দাঁতের ব্যথা, মানে যেটা সহ্য করা যায় না। তা সেই প্রবলেমগুলো যেই নেমে আসলাম, ব্যাস সব বন্ধ হয়ে গেল। তার কি করা যাবে? তা এখন আমরা এই ব্রেকফাস্ট করে একবারে বেরোবো। দাঁতের ব্যথা নিয়ে গেছি বলবো? ঠিক আছে, এরপর একবারে রাস্তায় থাকবো। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। এখন আমরা উদালগুড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আর এখন বাজে 10:30। আমাদের যেতে হবে 340 কিলোমিটারের মতো, মানে গুগল ম্যাপ দেখাচ্ছে। আর সেই অনুসারে আজকের জার্নি শুরু। আর এই যে রোডের এই অংশটুকু গতদিন আমরা দেখাতে পারিনি, সেদিন সন্ধ্যা লেগে গেছিল, রাত হয়ে গেছে। আর আজকে সেই চা বাগান এবং সেই জায়গাগুলো দেখব। আর আজকে যাব অল্প কিছু দূর গ্রামের মধ্য দিয়ে, সেটা এখানকার সেই গ্রামের দৃশ্য আমরা দেখব আজকে। 700 টাকার তেল ভরিয়ে নিলাম, তা এতে একেবারে নিশ্চিন্ত হওয়া যাবে। এই যে ডান দিকে যে পাহাড়, এই পাহাড়েই আমরা গেছিলাম। আর এই পাহাড় আজকেও আমাদের এই জার্নিতে সারাটা দিন প্রায় থাকবে। এই যে উদালগুড়ি ঢোকার মুখের বা জায়গাটা কিছুটা এরকম। এই যে দুদিকেই ধান ক্ষেত, মানে চাষের জমি। এখানে ধান আবাদ হয়েছিল, এখন সেগুলো সব কেটে নেওয়া হয়েছে, এখন ফাঁকা জমি পড়ে আছে। যে এই জায়গাগুলো ভারী সুন্দর। এটা একটা নদীর ব্রিজ, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। তবে এখানে একটা জিনিস দেখলাম, যে এখনো কাশফুল ফুটে আছে। এটা দেখে অবাক হলাম, এবং সেটা একদম সবখানে কাশফুল কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এখনো আছে। পানেরি ইয়াতে এসে তামুলপুরের দিকের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা ধরতে হবে।
এখন আমরা চা বাগানের এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এখন এর দুদিকেই হলো চা বাগান। খুব সুন্দর এই রাস্তাটা। এই যে চা বাগানগুলো, এই সমস্ত এই যে যদি দুদিকে চা বাগান থাকে বা এই রকম জায়গাতে এলে এই জায়গাগুলোর কিন্তু আলাদা একটা গন্ধ আছে। মানে হয় চা বাগানের, নয়তো যে গাছের আলাদা একটা গন্ধ আছে, মনে হয় যে না একটা অন্যরকম। এই যে চা বাগানে পরিচর্যা করছে, এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে কোনো কিছু, সেখানে ট্রেডিশনাল কিছু কাপড়ের জিনিসের দোকান এখানে এসছে। তা কাবেরী এখন এখানে আসলো সেগুলো দেখার জন্য। गोपाल राय जी, रुद्र शर्मा, काशीनाथ कोयराला, जगन्नाथ गौर, तेग बहादुर प्रधान, राजू नाथ, गोपी गौतम, प्रदीप खेड़िया, छेत्री, कुमार गिरी, भीम बहादुर सन्यासी, दमयंती पुरी, सीता महंत, शिरोदास शर्मा। वायर को भोजन कराने दायित्व, भोजन को दायित्व सर और नेपाली साड़ी बोलते हैं। जुन जुन विभाग में जो जो दायित्व हजुरले नेपाली ट्रेडिशनल है पाउनु भएको छ त्यो दायित्वलाई এটা ওই যে উপরে একটা কিছু করে তারপরে নিচে মানে শাড়িটাকে যে জড়ায় গায়ের জাनुहुन्छ भन्ने मेरो विनम्र अनुरोध छ। ওইদিকে দেখেন না, ওইদিকে আছে অনেক মানুষ পড়ে আছে, মেয়ে মানুষ পড়ে। হ্যাঁ হ্যাঁ। আর ওকে কোনটা? এটা এটা জ্যাকেট লাগে, এটা দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো নিচে রাখো। এই ছোট বাচ্চার জন্য লেডিস নেই, লেডিস সেট নেই। এই ব্যাগগুলো কত করে? ওটা ওনাদের। এই ব্যাগ এই যে 350। এগুলো নেওয়ার জায়গা নেই এখন, আর রাস্তার মধ্যে জায়গা নেই। এখানে যা কিছু সবই ট্র্যাডিশনাল, মানে নেপালি ট্র্যাডিশনাল জিনিসগুলো নিয়ে এখানে আছে। আর এখানে যেমন এই যে মালাগুলো, এগুলো মেয়েরা সব গলায় দেয়, এবং শাড়ি এবং চাদর এবং গলার উত্তরীয় এগুলো সব। তবে এগুলোর দামটা একটু সবই বেশি বেশি, মানে 250, 200, 250-র নিচে কোনো জিনিসই নেই, সবই 300 এরকম। কোনটা নিব? যেটা খুশি, যেটা ভালো লাগতেছে চোখে। এটা আনকমন কালার। হ্যাঁ, অনেক কেনাকাটা হয়ে গেল। এই যে এখন এগুলোকে নিবে কোথায় কে জানে। এদিকে ব্যাগ তো পুরো ফুল প্যাক হয়ে আছে, এখন এগুলোকে বাইরেই নিতে হবে। এই যে এখানে এই যে ট্রেডিশনাল যে ওদের গেটের পাশে যে
গাছ মানে কলা গাছে যে ইয়ে করা হয় সেটা। এখন এখানে অনেকটা তো সময় চলে গেল, এখন একবারে বেরিয়ে যাব। এই যে ওখানে গাড়িটা রাখা আছে। এই জায়গাগুলো একদম খোলা, প্রশস্ত, দুই দিকে পাকা ধান, আর কোনো কোনো মাঠে এখনো ধান কাটছে। বাঁ দিকে বেঁকে নিলাম, এটা এখন এই ভিতরের রাস্তা দিয়ে সম্ভবত হাইওয়েটাকে কানেক্ট করবে। গ্রামের ভিতরের দিকের রাস্তাগুলো দিয়ে গেলে এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই গ্রামের মধ্যে এই রাস্তা, দুই দিকে ধান ক্ষেত, ধান হয়ে গেছে। রাস্তার দিকেও আবার ডান দিকে বেঁকে আরো চিকন এবং ছোট একটা রাস্তায় নিয়ে আসলো। এটা মনে হচ্ছে যে একদম পাড়ার মধ্য দিয়ে রাস্তা। এই গুগলের পাল্লায় পড়লে এই সমস্যাগুলো হয়। ও হয়তো নিয়ে যাবে, কিন্তু এমন সব রাস্তা দিয়ে নিয়ে যাবে। এই যে এখন গ্রামের মধ্য দিয়েই আমরা চলছি, ভারী সুন্দর। আগের রাস্তাটা থেকে বাঁ দিকে বেঁকে এই রাস্তাটাতে উঠলাম। এটাও সেই চাপা ছোট রাস্তা, কিন্তু এই রাস্তাতেই এখনো 18 কিলোমিটারের মতো গেলে ন্যাশনাল হাইওয়ে পাবো 27 নম্বর। এখানে নদীর পাড়ে কিছু একটা হয়েছে নাকি? সব লোক এখানে দাঁড়িয়ে কি যেন দেখছে। क्या हुआ? हाथी? এই যে এখানে হাতি বেরিয়েছে, ওই যেটা, ওই যে 1 2 3 4 5-এর মতো এই যে কাশবনগুলো যে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কাশবনগুলো নদীর ওপারে ওই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। মানে ওদের পিঠ আর কাশবনের রং এক হয়ে গেছে। ওই যে 1 2 3 4, তো আমি দেখছি 5 বোধহয়। হাতি বেরিয়েছে, মানে হাতির একটা দল, সেখানে 3টাকে দেখতে পেলাম। এখন ভেতরে আরও আছে কিনা। তবে একটা জিনিস অবাক হওয়ার, যে এই সিজনে কিন্তু বিভিন্ন জায়গায় হাতির দল ফরেস্ট থেকে বের হয়ে লোকালিটিতে ঘুরে বেড়াচ্ছে। এটা শুধু এখানে নয়, আমাদের ওখানে হয়েছে, যেটা ইতিহাস খুব একটা নেই। যে আমাদের ওখানে
হাতি আছে এমন ফরেস্ট অনেক দূরে, সেখান থেকে হাতি নদী পার হয়ে ওরা আমাদের বাড়ির কাছাকাছি বা ওই সমস্ত এরিয়াতে চলে আসছে, যেটার ইতিহাস এর মধ্যে পাওয়া যায় না, যে এর আগেও এসেছিল এরকম পাওয়া যায় না। এবং শুধু সেখানে নয়, এই যে সেই 200-300 কিলোমিটার দূরে এখানেও সেই ফরেস্ট থেকে হাতি বের হয়ে লোকালিটির মধ্যে ঢুকে গেছে। এটার কারণটা যে কি কে জানে। প্রথমে তো যেটা দেখলাম যে হয়তো একটা দল বেরিয়ে গেছে, কিন্তু সেটা না, এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় হাতির দল ফরেস্ট থেকে বাইরে লোকালিটিতে বেরোচ্ছে। এখন একটা জিনিস যে এই ধানটা পাকে, কিন্তু সেই ধান খাবার জন্য যে ফরেস্টগুলো না থেকে হাতি বেরোচ্ছে সেগুলো সব আলাদা আলাদা জায়গা, মানে আলাদা আলাদা ফরেস্ট। তা কোনো একটা ফরেস্টে না হয় ধরেই নিলাম যে হাতির খাবারের অভাব হয়েছে, সেই জন্য ধান খাবার জন্য বাইরে গ্রামে ঢুকে গেছে বা লোকালিটির মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেটা তো নয়। কারণ সব ফরেস্টেই একই ঘটনা ঘটবে, মানে খাবারের অভাব হবে, এমনটা তো হতে পারে না। যাই হোক, যেটাই হোক, সেটা হয়তো যারা বিশেষজ্ঞরা আছেন তারা বিষয়টা দেখবেন। এটা ধমধমা বাজার। এই যে এখানে মেয়েরা কলেজে অথবা স্কুলে পড়ে, তাদের যে ইউনিফর্মটা বেশ সুন্দর। এই রাস্তা দিয়ে এখন 11 কিলোমিটার গেলেই 27 নম্বর হাইওয়েটা পেয়ে যাব, তারপরে ডান দিকে বেঁকতে হবে। এবার ওই আসার দিনও এই রাস্তাটা কিন্তু গুগল দেখাচ্ছিল, কিন্তু আমাদের ঢোকার সাহস হয়নি, কারণ তখন বিকেল হয়ে গেছে। তা তখন ভাবছিলাম যে তখনও প্রায় 100 কিলোমিটারের মতো মনে হয় বাকি ছিল এই দিকটাতে, এবং হবেও তাই, যে এদিকে 100 কিলোমিটার আমরা চলেই আসলাম প্রায় 90 থেকে 100 কিলোমিটার। তা সেইখানে মানে খুব টেনশন হচ্ছিল যে এত দূর রাস্তা ও কত দূর যে নিয়ে যাবে, এই ভেতরের রাস্তা দিয়ে, এদিক দিয়ে অন্ধকারও হয়ে যাচ্ছে, সেই আবার যদি অত দূর মানে 80 কিলোমিটার রাস্তা, 90 কিলোমিটার রাস্তায় যদি এই ভিতর দিয়ে যেতে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তার জন্য ওই এই রাস্তায় না ঢুকে হাইওয়েটাই ধরেছিলাম। তা কিন্তু আজকে তো দিনে মানে ফার্স্ট ইয়েতেই এই রোডটা পড়লো, ফার্স্ট আওয়ারে, তা সেই জন্য এই রোডটা দিয়ে এবার চলে আসলাম। তে উঠছি, এই যে এদিক দিয়ে এখন ন্যাশনাল হাইওয়েতে আমাদের ওই পাশে যেতে হবে, এই দিকে যেতে হবে। এই যে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 নম্বরে এসে উঠলাম। এখন এই রাস্তা ধরেই আমাদের মোটামুটি যেতে হবে। এই সামনের ছেলেগুলান ওরা বেশ আগ্রহ দেখাচ্ছিল। ওরা জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই যে ডিনার, এইটাতে দেখি, এইটাতে দেখি। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স দেখি ফাঁকা আছে। এখন এই রেস্টুরেন্টের থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম
খাওয়াটা বেশ ভালোই হলো। আইটেমগুলো অনেক কয়টা আইটেম এবং সবগুলো অনেক ফ্রেশ। অনেক আইটেম তো খেতেই পারলাম না। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম 27 নম্বর জাতীয় সড়ক ধরে। এই রাস্তা ধরেই এখন আমাদের বাকি সারা দিনের জার্নি। এটা রেলওয়ে ব্রিজ, মানে ওভারব্রিজ, নিচ দিয়ে রেল লাইন গেছে। সামনে এই টোল প্লাজা, আমাদের টোল দিতে হবে না। এটা আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। এখানে ওভারব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই কনস্ট্রাকশনের কাজ যে কত বছর ধরে চলছে না কি কি হচ্ছে কে জানে। এই যে ডান দিকে যে রাস্তাটা গেল এটাই সম্ভবত মানস ন্যাশনাল পার্কের রাস্তা। এই দিক থেকে আরও 22 কিলোমিটার। তো আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাব। আমরা মানস ন্যাশনাল পার্ক যাব না, কারণ মানস ন্যাশনাল পার্ক এর আগেই আমরা গিয়েছি। এই যে সেই পাহাড় আবার আমাদের দেখা দিল। এই যে গিড় 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 গিড়, এই পাহাড় এখন আমাদের সাথে সাথে চলতে থাকবে। আমরা এখনো পর্যন্ত প্রায় 160-70 কিলোমিটার, 170 কিলোমিটারের মতো চলে আসছি, মানে অর্ধেক রাস্তা। টোল গেট পার হয়ে আসলাম। এই বাকি রাস্তা যেতে এখনো আমাদের 3.5 ঘন্টার উপরে লাগবে। ওই 7টা 7:30 দিকে হয়তো পৌঁছতে পারি। আর একদম কাছে চলে আসছে। এগুলো ছোট ছোট পাহাড়, মানে এটা হলো শেষ প্রান্ত এবং বিক্ষিপ্ত। এই যে পাহাড়ের শৃঙ্খলা, এর মধ্য দিয়ে আমরা যাব। এই সামনে রাস্তাটা বোধহয় বেঁকে যাবে। সামনে রাস্তাটা ডান দিকে বেঁকে যাবে। এই ডান দিকে বেঁকে এই রোডটা ধরবে। বেঁকে এই রোডটা ধরলো। এই রোড দিয়ে এখন সোজা আলিপুর। এই রাস্তাটা দুদিকের গাছগুলো এক সমানে এবং খুব সুন্দর, আর একদম সামনে পাহাড় দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা মানে উপরের পিচিংটা, মানে লেয়ারটা নতুন দেওয়া হয়েছে, তার ফলে ভাঙার চোরার সংখ্যা কম একদম। তবে এই রাস্তাটা আগে আরো অনেক বেশি ফাঁকা ছিল। এখন যত দিন যাচ্ছে তত এটার মধ্যে ট্রাফিক বাড়ছে। আর লোকাল লোকের তো কোনো কথাই নেই, যে যেই দিকে পারে সেই দিকে রাস্তার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে নিজেদের মতো করে সব চলছে।
আমার মতে হাইওয়েগুলোকে একদমই আলাদা রাখা উচিত এবং সাধারণ লোকের যাওয়ার জন্য সাইডে কোনো রাস্তা রাখতে হবে যেটা এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলেই অনেক নিশ্চিন্তে এই হাইওয়েগুলো ব্যবহার করা যায়। আমরা 200 কিলোমিটার চলে আসলাম, আর 135 কিলোমিটারের মতো আছে। তার মধ্যে থেকে আর 80-85 কিলোমিটার এই হাইওয়েতে থাকবো। তারপরে যে লোকাল রোড বা সাইডের রোডগুলো আছে সেটা ধরতে হবে। যেটা একদম চোখের সামনে, তার ফলে কিচ্ছু দেখা যায় না। এই যে এই সময়টা বিকালের, এই সময়টা খুব ডিস্টার্ব দেয়। এ যতক্ষণ না ডুবছে, যদি রাস্তা দিক পরিবর্তন না করে তাহলে এ বাকি গোটা সময়টাই এরকম করে ভোগাবে। টোলগেট, আর এক টোলগেট, এই টোলগেটও পার হয়ে আসলাম। এই টোলগেটগুলোর কনস্ট্রাকশন ভালো না, মানে খুবই সাধারণ। অন্যান্য যে হাইওয়েগুলোর মধ্যে টোলগেটগুলো আছে সেইগুলো দারুণ দারুণ। এখানে কোনো রকমের একটা মনে হয় টেম্পোরারি একটা কিছু করে রাখা আছে, হতে পারে পরে হয়তো আস্তে আস্তে সব ঠিক করবে। এখন বিকেল হয়ে আসছে, 4টা, সাড়ে চারটা প্রায় বাজে। এখন অল্প অল্প ঠান্ডা লাগছে। এতক্ষণ সারা দিন প্রচণ্ড গরম গেল। দেখি আর কিছুক্ষণ যাওয়ার পর হয়তো নিচে কোনো একটা লাইনার পরে নিতে হবে। এই যে চলছে তো চলছেই, কোনো দেখা দেখির ব্যাপার নাই। যারা গাড়ি নিয়ে যাবে তারাই দেখে ঠিক করে নেবে। এই যে পাহাড় এখনো দেখছি, এরপরে তো আর সন্ধ্যা লেগে গেলে আর দেখতে পারবো না। কি দারুণ দেখাচ্ছে এখান থেকে, মানে সূর্য এখন একেবারে ডুবন্ত, একেবারে বড় একটা লাল বলের মতো হয়ে গেছে। এই যে কি দারুণ। ওহ, একদম রাস্তার সোজাসুজি পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন আমরা এই পাহাড়েই যাচ্ছি। এখন বিকেল হয়ে আসছে, বিকেল হয়ে আসছে না, বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে আসছে। বা এখানে রাস্তার মাঝখানে গাছগুলো একদম ফুলে ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে সূর্য ডুবে গেছে, লাল আভা এদিকে দেখা যাচ্ছে, একটা সুন্দর আলো এখন চারিদিকে। এই আলোতেই এখন চলছি আমরা। এই রোডগুলোর কনস্ট্রাকশনের কাজ সারা বছর ধরে চলতেই থাকে এবং বছরের পর বছর চলতে থাকে। এখানে কোনো দিনও মানে এই রোডগুলোনে এসে নিশ্চিন্তে চলা যায় না, মানে ডাইভারশন আছেই,
আর ঠিক এই জায়গাগুলো নেই মনে হয় এখনো কাজ কমপ্লিটই হয়নি। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, দূরে আলো, সূর্যের আলোটা, আর এই যে লাইটের খুঁটিগুলো পরপর দাঁড়ানো। তবে এই সন্ধ্যার সময় এখানে প্রচন্ড পোকা, সমানে ধাক্কা মারছে। এই যে আর এক টোল গেট, কি সবাই দেখি মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে কি এটা অ্যাক্টিভ না? ও, এটা অ্যাক্টিভই না, আমি তো সাইড দিয়ে চলে গেলাম। ঠিক আছে, আকাশটা খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে, অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আকাশটা একদম ছড়িয়ে আছে। এখন এর মধ্যে একটু কোনোখানে দাঁড়াতে হবে, একটু গরম জামা পরে নিতে হবে, একটু জল টল খেতে হবে। দেখি আমরা এই যে উইন্টার লাইনার বা একটু গরম জামা ঠামা পরে নিলাম, একটু জল টল খেয়ে নিলাম, মানে একটা ব্রেক নেওয়া হলো, তার সাথে একটু শীতের বস্ত্র পরিধান করে এখন আবার রওনা দিলাম। এখন এই হাইওয়েতেই আমরা আর এই 20-25 কিলোমিটার হয়তো থাকবো, তারপর এখান থেকে বাঁ দিকে বেরিয়ে যাব। এই যে এখন আমরা আসাম বাংলা বর্ডার ক্রস করছি। ওরে, এখানে সব ট্রাকগুলো চেক হয়, তাদের কাগজপত্র হয়তো দেখে। এই যে লাস্ট টোল গেট খুব সম্ভবত এটার, এই যে অদ্ভুত সেই টোল গেট যেটার বহু আগের থেকে ডাইভারশন থাকে, মানে বাইকার্সদের, সেটা দিয়েই এখন যাচ্ছি। এই টোল গেট ক্রস করেই এরপরেই যে চৌপথি বা ক্রসিংগুলো আসবে তার মধ্যে থেকেই একটা হয়তো হয়ে যাবে আমাদের। এই যে আমাদের সেই মোড়ে চলে আসলাম, এইবার হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাব। এখন এই সেই হলো ঐতিহাসিক রাস্তা, যে রাস্তা আমি কোনোদিনও মনে রাখতে পারি না। তা সেই রাস্তা এখন ধরলাম। এই রাস্তায় প্রায় 18-20 কিলোমিটার মনে হয় আছে, তারপর তুফানগঞ্জ পৌঁছে যাবে। এখন আমরা তুফানগঞ্জ শহরে পৌঁছে গেছি। এই তুফানগঞ্জকে ক্রস করে
সোজা বিপরীত দিকে যে 17 নম্বর জাতীয় সড়ক আছে সেই জাতীয় সড়কটাতে আবার উঠবো। 17 নম্বর জাতীয় সড়কে উঠে গেলাম। এই রাস্তাতে অল্প কয়েক কিলোমিটার খালি গিয়ে আবার বাঁদিকে বেঁকে যাব। এই যে ন্যাশনাল হাইওয়ে থেকে আবার এই যে বাঁদিকে রাস্তাটাতে বেঁকে গেলাম। এই রাস্তা ধরেই এখন প্রায় 20-25 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা এখন দিনহাটায় ঢুকে পড়েছি। দিনহাটায় শুধু নয়, বাড়িতেই চলে আসলাম। তা এই আমাদের অরুণাচল ট্রিপ এবং আজকের এই যে ব্লগ সেটা এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।